টু আওয়ার শো লেটস গ্রো গ্রিন উইথ বাগান বন্ধু। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছি মিস্টার বুদ্ধি হালদারকে। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আমরা যারা গাছ নিয়ে থাকি সবসময় এগুলো নিয়েই থাকি, ভীষণ ভালোই থাকি। আচ্ছা, বলছি বাগানে তো প্রচুর গাছ। হ্যাঁ, প্রচুর গাছ। মেইনলি কি ধরনের গাছ বেশি করা হয়? আমি মেইনলি এখন বেশি করি ইনডোর প্ল্যান্ট। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে ভেজিটেবল গার্ডেন্সটা বেশি করি। আচ্ছা, মেইনলি ইনডোর কেন? ইনডোরটা এই কারণে বেছে নেওয়া, আসলে আমি প্রচুর ফুলের গাছ করতাম, আর সেই ফুলের গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করতাম, এবং পরবর্তীতে যখন এই রাসায়নিক সার ব্যবহার করতে যাই তখন দেখি রাসায়নিক সারের প্রচুর সাইড এফেক্ট রয়েছে। বিশেষ করে যে সমস্ত পেস্টিসাইডগুলো আমরা ব্যবহার করি সেগুলি ভীষণ রকমভাবে ক্ষতিকারক। আর তার সঙ্গে সঙ্গে এগুলি ব্যবহার করা বাড়িতে যারা থাকে, যেমন পোষ্য থাকে, বাচ্চারা থাকে, তাদের জন্য ভীষণ ক্ষতিকারক। তো সেই দিকটা চিন্তাভাবনা করে বন্ধ করা। আর দ্বিতীয়ত এই জিনিসগুলো তো আমাদের বাড়িতেই রাখতে হয় সবসময়, কোথাও একটা সেফ জায়গা, একটা সিকিউর জায়গায় রাখতে হবে, এরকম একটা জায়গাও তৈরি করতে হয় বাগানের মধ্যে। এটাও মোটে ভালো লাগে না। বাগান হবে সবসময় খোলামেলা, সেখানে খোলামেলা পরিবেশে এই সমস্ত কীটনাশক হোক বা রাসায়নিক সার হোক সেগুলো রাখা যায় না, যার জন্য সেগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে এসেছি। আচ্ছা, মানে বাগানে ফুল বা ফল পরিচর্যার ক্ষেত্রে কি রাসায়নিকটা খুবই গুরুত্বপূর্ণ? রাসায়নিক সারটা ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে, তবে যদি ফুল গাছ করা যায় তবে। আর যদি ফল গাছও করা যায় তাতেও প্রয়োজন রয়েছে, যে তেমনটা নয়, মানে ভীষণ প্রয়োজন এমনটা নয়, মানে সেটা ছাড়াও গাছ অনায়াসেই ভালো হয়। যদি কেউ মনে করে যে আমি ফলন বেশি চাই বা সেই গাছটিকে কম্পিটিশান লেভেলে নিয়ে যেতে চাই, তবে তার জন্য রাসায়নিক সারটা ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে। আর যদি কেউ মনে করে আমার হেলথের প্রয়োজন, আমার হেলথের দিকে কথা চিন্তা করতে হবে, আমি খাওয়া দাওয়া নিজেই গাছের ফল বা সবজিটা আমি খাবো, তাহলে আমার মনে হয় সেটা অ্যাভয়েড করাটাই বেস্ট। আচ্ছা আচ্ছা, তো রাসায়নিক একসময় গাছে প্রয়োগ করে বাগান করা হতো, তো এবার সেই বিষয়ে আজকে একটু আলোচনা করি যে গাছে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করতে চাই তাহলে মূলত কি কি রাসায়নিক সার ব্যবহার করা উচিত বা কিভাবে সেটা প্রয়োগ করব গাছে? মূলত রাসায়নিক সার যেটা তৈরি হয়েছে, বেসিক্যালি এটা কোনো ছাদ বাগানের জন্য তৈরি হয়নি, এটা চাষের জমির জন্য তৈরি হয়েছিল, কিন্তু বাগানিরা সেই সারটাকে তুলে ছাদ বাগানে নিয়ে এসছে। আচ্ছা, তো সেখানে এটার পরিমাণটা খুব অল্প ব্যবহার করা উচিত, কারণ আমরা যে পরিমাণ ব্যবহার করি সেটা খুবই সীমিত, আর সেটা যদি কোনো হেরফের হয় তাহলে কিন্তু গাছের ক্ষতিও হতে পারে। তাই আমার মনে হয় যেন ব্যবহার তো অবশ্যই করা উচিত, খুব সীমিত মাত্রায় করা উচিত। আচ্ছা, ছাদ বাগানের জন্য কি কি রাসায়নিক সার ব্যবহার করা হয়? রাসায়নিক সার ছাদ বাগানের জন্য ব্যবহার করতে গেলে এনপিকে 15-15-15 সুফলা যেটা রয়েছে সেটা একদম ব্যালেন্স ডায়েট, গাছের জন্য ভীষণ ভালো। আর একটা যদি কেউ ব্যবহার করতে চায় এনপিকে 20-20-20, যেটা লিকুইড সলিউবল জলে গুলে ব্যবহার করা হয়, আর একটা এনপিকে 12-61-0। এর বাইরে কোনো কিছুরই প্রয়োজন হয় না। যদি কারো কাছে সুফলা থাকে আর কোনো সারেরই প্রয়োজন হয় না। কিন্তু এখন ট্রেন্ডে চলে, প্রচুর সার চলে এসছে মার্কেটে, হয়তো সেগুলো অন্য কোনো ফসলের জন্য তৈরি, সেগুলো ছাদ বাগানে ঢুকিয়ে দিয়েছে এখন যা তা অবস্থা। তাতে কি ছাদে ফুল বা ফলনের মাত্রা বৃদ্ধি হয়? এটা একদম সত্যি কথা। যদি রাসায়নিক সার ব্যবহার করা হয়, যেটাকে আমরা সুফলা বলি, মেন ফুল গাছের মূল খাদ্য যেটা সেটা সুফলায়, আর তাছাড়া অন্য যে কোনো কিছু আমরা ব্যবহার করি খুব একটা কাজে লাগে না। যদি আমরা চন্দ্রমল্লিকা ফুল করি বা গাঁদা ফুল করি, যে কোনো ফুল গাছ, সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে, যে কোনো গাছের ক্ষেত্রে এনপিকে 15-15-15 সবচেয়ে বেস্ট। আচ্ছা আচ্ছা, এই যে রাসায়নিক সারগুলো ব্যবহার করছি আমরা, সেখানে কি মাটি বা গাছ ভিত্তিতে আলাদা আলাদাভাবে কোনো রাসায়নিক ব্যবহার করতে হয়? তো গাছ ভিত্তিতে সেরকম রাসায়নিক সার ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই, তবে অনেক ক্ষেত্রে অনেকে করে। যেমন দেখা যায় 10-26-26 যেটা চলে এসছে, গাছ লাগানো হলো, গাছ লাগানোর পরে হয়তো কুড়ি আসার আগে পর্যন্ত এনপিকে 15-15-15 ব্যবহার করা হলো, তারপর যখন গাছে কুড়ির দেখা মিললো তখন যদি 10-26-26 ব্যবহার করা হয়, 10-26-26 মূলত যে বিষয়টা থাকে, মানে ফসফরাস আর পটাশের পরিমাণটা বেশি থাকে, যেটা মূলত ফুল এবং গাছের রুট সিস্টেমটাকে ভালো করে, এই দুটো জিনিস আর কি। তাতে সেই সময় ফুলের কোয়ালিটিটা অনেকটা ভালো হয় এবং ফুলের গঠনটা অনেকটা সুন্দর হয়, ফুলটা গ্লেজি হয়, কালারগুলো ঠিকঠাক হয়। এই সারের প্রয়োগের হেরফেরে কিন্তু গাছের ফুলের কালারেরও হেরফের হয়ে যায় অনেক সময়, সেটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও ভুড়ি এরকম প্রমাণ রয়েছে। আচ্ছা, এটা হয়। আর এই রাসায়নিক সার ব্যবহার করলে গাছের কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে? সার ব্যবহারে ক্ষতি তেমন খুব একটা বিষয় হয় না, তবে মাত্রা যদি বেশি হয় তাহলে গাছ মারা যায়। তবে সেই গাছটা যে একদিন আমি বেশি মাত্রায় দিলাম তাতেই মারা যাবে এমনটাও হতে পারে, আবার যদি আমি অল্প অল্প করে ধীরে ধীরে দিয়ে মারি সেটাও হতে পারে। তাই পরিমাণটা খুব সামান্য, ভাইটাল একটা ব্যাপার, এটা ভালো করে বুঝতে হবে। বা একটা নতুন বাগানের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো, আর সেক্ষেত্রে একটু হেরফের হয়ে গেলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার যে কখনোই ব্যবহার করবো সারটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে কোনো গাছকে আমি লাগিয়ে দিলাম, আমি সার প্রয়োগ করছি সেটা না,
গাছে সার প্রয়োগের আগে গাছের মাটিটাকে ভালো করে দেখতে হবে। আমি যে মাটিটা ব্যবহার করছি সেই মাটিতে আমার খাবার আছে কিনা সেটাকে ভালো করে দেখতে হবে। আমি মাটি তৈরি করলাম এক গাদা জৈব সার দিয়ে, তারপরে আমি কন্টিনিউ সাপ্তাহিকভাবে বা মাসে মাসে একটা আবার রাসায়নিক সার প্রয়োগ করছি, তাতে পরিমাণটা একজন নতুন বাগানের পক্ষে বুঝে ওঠা খুব কঠিন হয়ে যায়, ফলে গাছ মারা যায়। তো যে কোনো মাটি প্রস্তুত যদি কেউ করে তাহলে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে যদি মাটি প্রস্তুত করে, এই মাটিতে আমরা গাছ লাগিয়ে দেওয়ার পরে যে কোনো সার প্রয়োগ করলে গাছ সহজে নষ্ট হবে না, এবং মাত্রা যদি কম বেশিও হয় তাতেও গাছ নষ্ট হয় না। আচ্ছা, কেন এরকম হয়? এরকম হয় কারণ ওখানে যে পরিমাণ ভার্মি থাকে, ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক, যা থাকে সেটা গাছ বেড়ে ওঠার জন্য অন্তত 20-21 দিন খেতে পারে। তারপরে বাড়তি খাবারটা প্রয়োগ করলে সেই খাবারটা গাছের বেশ ভালো কাজে লাগে। এবার তারপরে খাবার কন্টিনিউ প্রয়োগ করতে থাকলে সেটা থাকবেই। আচ্ছা, আর অনেকেই তো জৈব সার সমৃদ্ধ মাটি তৈরি করে বাগানের জন্য, সেক্ষেত্রে পরবর্তীতে রাসায়নিক সার প্রয়োগের খুব একটা প্রয়োজন নেই বললে চলে? একদমই প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, মানে গাছে বেশি সার প্রয়োগ করছি তার জন্য গাছের স্বাস্থ্য বেশি ভালো হবে, এই ধারণাটা সপক্ষে বা বিপক্ষে কিরকম বক্তব্য থাকে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। গাছে সার প্রয়োগ করলেই যে গাছের চেহারা ভালো হবে তেমনটা নয়। গাছে একটা নির্দিষ্ট পরিমাণ মতো সার প্রয়োগ করলে গাছের চেহারা ভালো হবে। আর দ্বিতীয়ত এখন বর্তমান হাইব্রিড আসার পরে দেখা যাচ্ছে যে গাছের স্বাস্থ্যের সম্পূর্ণটা ওই গাছের মানে কোয়ালিটির উপরে, মানে কোন জাতের গাছ সেটার উপর নির্ভর করে। ডালিয়া কিছু জাত রয়েছে অনেকটা লং ভ্যারাইটি, আবার ডালিয়ার কিছু জাত রয়েছে ড্রপ ভ্যারাইটি। অথচ কেউ ড্রপ ভ্যারাইটি গাছটাকে দেখে লং ভ্যারাইটি গাছটাকে ড্রপ বানাতে চাচ্ছে, সেটা কখনোই সম্ভব হবে না। সেটা হাজার চেষ্টা করলেও সেটা হবে না। একটা ইনকা গাদাকে যদি আমি দেশি গাদার মতো ট্রিট করি যে অনেক বড় হবে, সেটা কিন্তু কখনোই হবে না। একটা দেশি গাদাকে ইনকা গাদার মতো বানিয়ে রাখবো, সেটা কিন্তু কখনোই হবে না। তাই সারের উপর কোনো গাছের চেহারা বা ভালো হতে পারে বা গাছের স্বাস্থ্য ভালো হতে পারে সেটা না। গাছের চেহারাও স্বাস্থ্য ভালো হবে তখনই যখন একজন বাগানি সঠিক পরিচর্যা করবে, তার সঠিক যত্ন করা, ঠিকঠাকভাবে দেখে রাখা, এই ব্যাপারগুলো যখন করবে তখন হবে। আর খাবার তো অবশ্যই খাবার দিলে তো একটু স্বাস্থ্য ভালো হয়, এটা তো ঠিকই, কিন্তু মানে খাবার দিয়েই আমি স্বাস্থ্য ভালো করে দেবো এমনটা নয়। পরিমাণটাও ঠিকঠাকভাবে রাখতে হবে, আর গাছের প্রতি ভালোবাসাটাও লাগবে, পরিচর্যাটাও ঠিকঠাক লাগবে, তাহলেই হবে এটা। এই যে সঠিক পরিচর্যা কথাটা, এই সঠিক পরিচর্যা বলতে ঠিক কি বোঝাতে চাইছেন? সঠিক পরিচর্যা বলতে এটাই বোঝানো হয় যে আমি একটা গাছ লাগিয়ে দিলাম, তো প্রত্যেকে একটা গাছ লাগিয়ে দেওয়ার পর হয়তো ভাবে আমার গাছটা এইরকম হবে, তো সেরকম ভাবনা চিন্তাটা ঠিক আছে, কিন্তু তারপর দেখা যায় সেই গাছটার পরিচর্যাটা করে না। কি হয়, হয়তো কারোর কাছে শুনলে XYZ শুনলো যে আমি গাছে NPK প্রয়োগ করেছি, সে আসলো তার গাছে NPK প্রয়োগ করলো, দেখলো গাছটা বাড়লো না। তারপরে আবার কিছুদিন পর হয়তো কারো কাছে ছিল খোল জল দিলে খুব ভালো হয়, সে আবার গিয়ে খোল পচিয়ে জল দিয়ে দিল। তো এই যে মিসগাইডগুলো হয় যে একটা গাছে একটা সার প্রয়োগ করার পর ধৈর্যও ধরলো না, তারপর কন্টিনিউ প্রয়োগ করে যাচ্ছে, এতে গাছগুলো নষ্ট হয়। সঠিক পরিচর্যা বলতে কোনো একটা গাছকে আমি লাগালাম, প্রথমে আমি মাটির মিশ্রণটা আমাকে ভালো করতে হবে। এক গাদা খাবার দিয়ে মাটিতে গাছ তৈরি করা বা মাটিকে অনেক দিন ধরে পচিয়ে রাখা এমনটা কোনো বিষয় নেই। নর্মাল মাটি 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি নিতে হবে। এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করা হবে, এর মধ্যে গাছ লাগানো হবে। সেটা কোনো চারা গাছ লাগানো হতে পারে, তার মধ্যে বীজ পোতা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা সেই মাটি একদম ওটা একদম বেস্ট মিডিয়া ওর মধ্যে লাগিয়ে দেওয়া হলো। যদি চারা লাগানো হয় তাহলে 21 ডেজ থেকে 30 ডেজ পর্যন্ত গাছে কোনো রকম কোনো কিছু প্রয়োগ করা যাবে না। এটা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। আমরা কোনো কিছু প্রয়োগ করবো না এই টাইমটার মধ্যে। তারপরে 21 থেকে 30 দিনের মধ্যে আমরা চাইলে একবার কোনো একটা খাবার প্রয়োগ করি, যেহেতু এটা ফার্স্ট টাইম। যদি কেউ রাসায়নিক খাবার প্রয়োগ করতে তাহলে NPK 20-20 বা NPK 15-15, যদি NPK 15-15 বলি, NPK 15-15 যদি চাই তাহলে 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নেবে, গুলে নিয়ে সেখান থেকে 200 ml ওই গাছের গোড়ায় প্রয়োগ করবে। এবার প্রয়োগ করার পরে ওটা থাকলো, তারপরে আবার ঠিক 15 থেকে 16 দিন পর আবার করতে হবে। এবার সেটা এখন গাছের উপরে অনেকটা নির্ভর করে। যদি একটা চন্দ্রমল্লিকা লাগানো যায় তাহলে সেটা যদি কন্টিনিউ সাপ্তাহিকভাবে করা যায় তাহলে গাছের গ্রোথ অনেক বেশি ভালো হয়। এবার যদি সেটা একটা দেশি গাঁদা হোক বা যে কোনো কিছু, তাহলে সেটাকে 15 দিন পর করা উচিত। আর যদি অন্য যে কোনো ফল গাছ বা যে কোনো কিছু, তো সেই সমস্ত গাছগুলিতে অন্তত মিনিমাম 15 থেকে 30 দিন পর পরই সেটা ব্যবহার করা উচিত। আর সবজি টবজি হলে সেটা ওই 30 থেকে 15 দিন, 15 থেকে 30 মানে এর মধ্যে গ্যাপ রাখা উচিত। কেউ 15 দিন পর পর দিতে পারে বা 30 দিন পর পর, কিন্তু ওটা সবজি গাছের ক্ষেত্রে যদি সপ্তাহে করে গাছ মারা যাবে, আর ফল গাছের ক্ষেত্রে সপ্তাহে করলে গাছ নষ্ট হবে, গাছে পাতা পুড়ে যাওয়া হবে, একটা সময় পর মারা যাবে। কারণ ওই গাছগুলো সারা বছর ছাদ বাগানের ছাদেই থাকে, ওদের কোনো চেঞ্জ নেই। সিজনাল ফ্লাওয়ার হোক বা যে কোনো কিছু একটা নির্দিষ্ট সময়ের গাছ, ওকে কম সময়ের মধ্যে অনেকটা বাড়িয়ে নিতে হয়। ওই গাছগুলো ওই রকম ধরনেরই গাছ থাকে যাদেরকে খাবার দিলে ওরা চট করে খেতে পারে, যত দেওয়া যাবে ওরা খেতে থাকবে, ওদের কোনো সমস্যা তৈরি হয় না।
যদি একটা লিমিটের মধ্যে ধীরে ধীরে দেওয়া যায়। কিন্তু আম গাছ বা যে কোনো গাছ ওটা যেহেতু লং টার্ম থাকবে, টবের মাটি তো রাসায়নিক সার নষ্ট করবেই, তার সঙ্গে সঙ্গে অল্প জায়গার মধ্যে থাকার জন্য পরবর্তীতে গাছের রুটটাও নষ্ট করে দেয় এবং গাছের মৃত্যু পর্যন্ত ঘটে। আচ্ছা আচ্ছা। তাই ওটা লিমিট, একটা ফল গাছ যদি হয় তাহলে মাসে একবার, আর সবজি গাছ হলে 15 দিন পর পর। তাহলে কি মানে শর্ট টার্ম বা সিজনাল যে প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোতে রাসায়নিক সার ব্যবহারের উপযোগিতা রয়েছে? রাসায়নিক সার ব্যবহার করতেই হবে সেগুলোতে, অন্তত ওইগুলোতে জৈব সার ব্যবহার করলে আর খরচা বেশি, কোনো খরচা করার দরকার নেই এত। প্রথম কথা হচ্ছে খোল পচা জল সবচেয়ে বেস্ট, যদি না থাকে তাহলে তার থেকেও সস্তা যদি কিছু চাই তাহলে রাসায়নিক সার। কারণ 1 কিলো রাসায়নিক সার এনপিকে কিনতে গেলে 30 থেকে 35 টাকা, এর বেশি হবে না। ওটা দিয়ে মানে 1-150 টব গাছ হয়ে যাবে, তাও শেষ হবে না। আচ্ছা, এই যে মিডিয়া যেগুলোতে আমরা সিজনাল প্ল্যান্ট করছি এবং তারও সেখানে রাসায়নিক সার প্রয়োগ করছি, তো তারপরে সেই গাছটা যখন সিজন শেষে নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাটি কি পুনরায় ব্যবহারযোগ্য? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করা যায়। কেন সেক্ষেত্রে করা যায়? মাটির গুণমান হ্রাস না পায় না না? না না। মানে এরকম শোনা যায় যে রাসায়নিক সার প্রয়োগে মাটির গুণমান হ্রাস পায়, তো সেক্ষেত্রে এই মাটিগুলো তাহলে ব্যবহার। চাষের জমিতে কি করে করছে? আচ্ছা একটা জমিতে ব্যবহার করছে, কন্টিনিউ চলছে, আবার বৃষ্টি হয়ে ধুয়ে যাচ্ছে, আবার হচ্ছে। আচ্ছা। সেই টার্মটা অনেকটা লং টার্ম। মাটিটা নষ্ট হবে না কেন? মাটিটা নষ্ট হবে, লবণ ধরবে, ঠিক আছে, তো অনেক লং টার্মে গিয়ে। তাতে ওই ছাদ বাগানে ওই সামান্য মাটি কিছুই হয় না, কারণ যখন বর্ষাকাল আসে ওই মাটির মধ্যে যে পরিমাণ জল ওর পাস হয় সেটা সম্পূর্ণটা বেরিয়ে যায়। আচ্ছা স্বাভাবিকভাবে বর্ষার সময় ওই সমস্ত মাটিতে যদি জল পড়ে তাহলে আবার নতুন করে মানে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আর কি, আর লবণের ওই ব্যাপারগুলো থাকে না। আচ্ছা আচ্ছা। আমরা তো অনেকেই মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় যে টবে আমরা বাগান করি বা গ্রো ব্যাগে, আর অনেকেই যাদের বাড়িতে জায়গা আছে তারা মাটিতে করছে। তো মাটি এবং টবের তারতম্যেতে মানে ভিত্তিতে রাসায়নিক সারের প্রয়োগের কি মাত্রার পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হবে। আচ্ছা, কিরকম? মাটিতে যে গাছটা থাকবে তাতে অনেকটা বেশি পরিমাণ, বা সেখানটা একটা আমার নিয়ম করে দিতে হবে সেরকম ব্যাপার নেই, বা পরিমাণটা এক কথায় পরিমাণটা কম বা বেশি হয়ে গেলে মাটির গাছের ক্ষেত্রে খুব একটা বেশি এফেক্ট হয় না, কারণ মাটি অনেকটা এরিয়া পায় সেখানে, ঠিক আছে, আর গাছের মানে অনেকটা জায়গা পায় যেখানে মাটির সারটা পড়ার পরে ছড়িয়ে পড়তে পারে। আর টবে একটা খুব সামান্য সীমিত মাটির মধ্যে সেখানটায় সবসময়ের জন্য অল্প পরিমাণেই প্রয়োগ করতে হয়, কারণ ওই মাটির মধ্যে যতটা পরিমাণ থাকবে যদি বেড়ে যায় তাহলে গাছে মারা যেতে পারে। তাই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। আচ্ছা, মাটির গাছে একরকম, যদি মাটিতে একটা সবজি গাছ লাগানো যায়, হয়তো ফুলকপি, সেটাতে যদি 10 গ্রাম সার প্রয়োজন হয় তাহলে টবের ক্ষেত্রে সেটা 5 গ্রাম। আচ্ছা, মোটামুটি সেই এরকম। মাত্রাটা আমাদেরকে সতর্কভাবে দিতে হবে। সতর্কভাবে নিতে হবে। আচ্ছা, আমি জানতে চাইছি এই যে বিভিন্ন রকমের রাসায়নিক সার বাজার চলতি পাওয়া যায়, তো এইগুলো কোন কোন সার গাছের কোন কোন অংশের জন্য মানে উপকারী এবং আমরা প্রয়োগ করতে পারি, কি কি কারণে প্রয়োগ করতে পারি? আসলে সারগুলোর মধ্যে বলা হয় এনপিকে। এনপিকের বিভিন্ন রেশিও। এনপিকে বলতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামটা আগে গাছের কি কাজে লাগে দেখতে হবে। যেমন নাইট্রোজেন গাছকে বাড়িয়ে তুলবে, গাছের পাতা বাড়াবে, এটাতে ভীষণ রকমভাবে সহযোগিতা করে। ফসফরাস যেটা থাকে সেটা হচ্ছে গাছের রুট সিস্টেমকে ভীষণ রকমভাবে ভালো করে, মাটিকে পচিয়ে সেটা জৈব সারে পরিণত করে, মানে গাছের খাবারে পরিণত করে, তার সঙ্গে সঙ্গে ফুল ধরা সমস্ত কিছু খেয়াল রাখে। পটাশ যেটা থাকে সেটা হচ্ছে গাছকে ফুল ফল যেন যখন ধারণ করবে তখন গাছটা যেন শক্ত থাকে, এই গাছটাকে শক্ত করে ধরে রাখতে এবং ফলের কোয়ালিটি, ফুলের কোয়ালিটিটা বেস্ট করতে এটার প্রয়োজন হয় পটাশের। যদি আমি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যাই তাহলে পটাশের খুব একটা ভূমিকা নেই, ঠিক আছে, কিন্তু ফসফরাস এবং নাইট্রোজেনের ভীষণ ভূমিকা এই ব্যাপারটা থাকে, কিন্তু কম বেশি সব গাছের ক্ষেত্রেই প্রয়োজন হয় এনপিকে। তো এখন এনপিকে 15-15-15 রয়েছে, এনপিকে 10-26-26 রয়েছে। যেটা এনপিকে 15-15-15 সেটাকে বলা হয় গাছের ব্যালেন্স ডায়েট, কারণ এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সবই সমান পরিমাণে থাকে। তো গাছের ফুল ধরাতে এই তিনটা ভীষণ রকমভাবে প্রয়োজন, তাই এই সারটা অন্তত যে সমস্ত গাছগুলো আমরা দেশি ভ্যারাইটি বলি, যেমন চন্দ্রমল্লিকা, ঠিক আছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে, এখন তো অনেক পুনে ভ্যারাইটি বেরিয়ে গেছে। তো কিছু ভ্যারাইটি যেগুলো প্রচুর বুশ হয়, ঠিক আছে, যেই গাছগুলো মানে আনলিমিটেড ফুল নেওয়া যায়, সেই সমস্ত গাছের জন্য ব্যালেন্স মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ব্যালেন্স একটা প্রয়োজন হয়। সেই গাছগুলোর প্রথম অবস্থায় গাছে যখন চারা লাগানো হবে প্রথম অবস্থায় এনপিকে 15-15-15 ব্যবহার করতে হবে। সেটা এই গাছটা বললাম, বা যে কোনো গাছের ক্ষেত্রে লাগিয়ে দেওয়ার পরে প্রথম অবস্থায় যে কোনো গাছের ক্ষেত্রে এনপিকে 15-15 ব্যবহার করতে হবে। কতদিনের মধ্যে প্রয়োগ করব? এটা গাছ লাগানোর 21 দিনের পর থেকে প্রয়োগ করা যায়। যে কোনো গাছ, হয়তো চন্দ্রমল্লিকা আমি চারা বসালাম, বসানোর পর থেকে 7 দিন পর থেকে আমি প্রয়োগ না করে গাছটাকে একটু শক্ত হতে দিতে হয়, তারপরে যখন একটু পাতা ছাড়া শুরু করলো তখন থেকে প্রয়োগ করা ভালো। আচ্ছা, তারপরে আসে এনপিকে 10-26-26। এনপিকে 10-26-26 যেটা থাকে সেটাও ওই একই রকম, মোটামুটিভাবে
গাছের ওটা তোমার ওই ফসফেট আর পটাশের পরিমাণটা বেশি থাকে। তো এটা হয় কি, যখন গাছে কড়ি আসে তারপরের থেকে প্রয়োগ করলে কী হয়, এই ফুলটা সাইজটা বড় হয় অনেকটা। তার সঙ্গে সঙ্গে এই টাইমে গাছের বেড়ে ওঠাটা খুব একটা গুরুত্বপূর্ণ, তাই নাইট্রোজেনটা কম থাকলে কোনো অসুবিধা, কিন্তু রুট সিস্টেমটাকে ভালো রাখতে হয়। তার জন্য এই ফসফেটটা থাকে, এই জন্য 10-26 নাইট্রোজেনটা কম থাকে, পটাশ এবং ফসফেটটা বেশি থাকে। এটা ওই টাইমটাতে ব্যবহার করতে হয়। এটা যদি ফল গাছের ক্ষেত্রে দেখা যায় ঠিক এর ক্ষেত্রেও একই রকম, যে প্রথম অবস্থায় গাছে একটা খাবার দেবো, তার পরের ধাপে গিয়ে এটা দিব। এটা হয়ে গেল। এবার যখন গাছে ফুল চলে আসছে, যখন দেখা যাচ্ছে একটা গাছে ফুল আসছে বা কড়ির দেখা মিলছে, তখন আমরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি, যেমন বোরন রয়েছে একটা। বোরনটা ব্যবহার করলে কী হয়, গাছে ফুলের সংখ্যাটা বাড়ে। এটা ওই টাইমটাতে ব্যবহার করে। এবার এখন যদি বোরনটা কেউ যদি গাছ লাগিয়ে দেওয়ার পর থেকে ব্যবহার করে, তাহলে খুব একটা কাজে লাগে না, বরঞ্চ গাছে ক্ষতি করে। তাই যখন গাছে ফুলটা বের হবে বা কড়িটা বের হবে, তখন থেকে বোরনটা প্রয়োগ করতে হবে। আর বোরনটা অন্যান্য মানে সারের মতো প্রয়োগ করলে হয় না, ওটা তো যখন একবার কি দুবার প্রয়োগ করা যাবে, এর বেশি কিন্তু না। এই ব্যাপারগুলো থাকে। তারপর রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট মূলত অনেকেই বলে এটা গাছের পাতাকে সবুজ করে, কিন্তু সম্পূর্ণটাই ভুল। এরকম কোনো বিষয় নেই গাছের পাতাকে সবুজ করবে। এটা মূলত আমরা যে বীজের জার্মিনেশন করি, সেই জার্মিনেশনটার জন্য ম্যাগনেসিয়াম সালফেটের প্রয়োজন হয়। তাছাড়া এমনি নর্মালি গাছে প্রয়োগ করে এর কোনো রকম কোনো ভূমিকা খুব একটা বেশি নেই। বীজের জার্মিনেশন করতে যে ফার্স্ট স্টেজে মাটিতে প্রয়োগ করা খুব ভালো। আর পরবর্তীতে সাধারণত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা। ইনডোর প্ল্যান্টে এমনিও জল স্প্রে করলেও যে পাতার গ্লিজ দিয়ে আসবে, ওটা স্প্রে করলেও তাহলে খুব একটা বেশি ভূমিকা এর নেই, মানে আমাদের এগুলোর ক্ষেত্রে নেই। আর ম্যাগনেসিয়ামটা মূলত যেটা, সেটা শস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম ম্যাক্সিমাম পরিমাণে। তাছাড়া আমাদের ছাদ বাগানে খুব একটা ভূমিকা নেই, কিন্তু চলে এসছে যে গদে, এরকম ব্যাপারটা চলছে। আচ্ছা। আর তাছাড়া আরও প্রচুর রয়েছে, যেমন এবার লিকুইড সয়েল লেভেলে যদি আসি, লিকুইড সয়েল লেভেলের মধ্যে রয়েছে এনপিকে 20-20-20, যেটা ভীষণ প্রয়োজন যারা ইনডোর গার্ডেনিং করছে তাদের ক্ষেত্রে। ইনডোর গার্ডেনিংয়ে ইনডোর গাছে যদি খাবার দিতে হয়, অনেক গাছ আছে যাদের গোড়ায় হয়তো জৈব খাবার দিলে গাছের গোড়াটা পচে যেতে পারে। সেক্ষেত্রে গোড়ায় খাবার না দিয়ে যদি আমি গাছের পাতায় খাবার দিই, তাহলে অনেকটা ভালো হয়। কারণ ইনডোর গার্ডেনিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে জলের জন্য বা গোড়ায় জল জমার জন্য নষ্ট হয়ে যায়। তাই সেটা যদি আমি পাতায় দিই, তাতে গাছের পাতাতে খাবারটা হয়, পাতাগুলোও পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাছেও বেশ ভালো একটা সেফ একটা ব্যাপার। আরেকটা থেকে এনপিকে 12-61-0, সেটাও খুব ভালো, মানে মোটামুটিভাবে ইয়ের জন্য। আর অর্কিড যদি কেউ করে, তাহলে তার জন্য এনপিকে 20-20 আর 12-61-0 দুটো রাখতেই হবে। এটা অল্টারনেট প্রতি সপ্তাহে চেঞ্জ করে প্রয়োগ করতে হবে। আর একটা অ্যান্টিফাঙ্গাল রাখতে হবে, সেটা ব্লাইটক্স হতে পারে বা এক্রোমিন গোল্ড হতে পারে, যে কোনো কিছু প্রচুর বাজার চলিতে পাওয়া যায়, যে কোনো একটা কিছু দিতে হবে সাপ্তাহিকভাবে। মানে এক সপ্তাহে এনপিকে 20-20, এক সপ্তাহে এনপিকে 12-61-0, এক সপ্তাহে গিয়ে অ্যান্টিফাঙ্গাল, এরকম কন্টিনিউ করলে অর্কিডও দেখার মতো হবে। পুরোটা স্প্রে করে দিতে হবে, পুরোটা স্প্রে করতে হবে। যে কোনো গাছকে যে কোনো সার দিয়ে সুন্দর করা যায়, যদি বাগানের ধৈর্যটা থাকে তবেই হবে। বাগান করার আমাদের প্রত্যেকের ইচ্ছা আছে, কিন্তু ধৈর্যটা অনেক কম আছে, তো ধৈর্যটা লাগবে। এই এতগুলো সার নিয়ম করে প্রয়োগ করা, সেটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার সত্যি, এবং মনে রেখে নিয়মিত সেটা মেনটেন করে যাওয়া, এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং ইচ্ছা সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, নতুন বাগানীদের জন্য এই রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে কি কি ভুল হয়? নতুন বাগানীদের ক্ষেত্রে কমন ভুল, যেমন কোনটা লিকুইড সয়েলেবল কোনটা নর্মাল, সেটা অনেকেই বোঝে না। হয়তো যেই সারটা গাছের গোড়ায় দেওয়া উচিত, সেটা জলে গুলি স্প্রে করে দিচ্ছে অনেকে। এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে দেখেছি। অনেকে বাজার চলিত যে সমস্ত ইউরিয়াগুলি পাওয়া যায় গাছে, হয়তো প্রয়োগের কোনো দরকারই নেই, সেই জিনিসটা হয়তো নিয়ে এসে বলছে এই গাঁদা গাছে স্প্রে করে দিলে খুব তাড়াতাড়ি ধাঁধাই করে বেরিয়ে যাচ্ছে, হয়তো নিয়ে এসে সেটা প্রয়োগ করে দিচ্ছে। এতে কী হয়, যে গাছে যখন এই ভুল সারগুলো প্রয়োগ করি, এই ভুল সারগুলোর মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ থাকে ক্যাডমিয়াম, সীসা থাকে, যেটা আমাদের শরীরে প্রবেশ করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেরকম গাছের পাতাতে যখন এগুলো জমা হয়, তখন গাছের পাতাটাকে পুড়িয়ে দেয়, গাছের পাতাটাকে পুরো কোষটাকে নষ্ট করে দেয়। সেক্ষেত্রে কম বেশি হয়ে গেলে গাছ মারা যায়। তো এটা অনেকেই ভুলটা করে। তো এই ভুলটা না করে যেটা লিকুইড সয়েলেবল কিনতে পাওয়া যায়, যেমন এনপিকে 12-61-0, এনপিকে 20-20-20, তার প্রচুর রেশিওর আছে। সব রেশিওরই মানে লিকুইড সয়েলেবলও পাওয়া যায়, নর্মালও পাওয়া যায়। তো যেটাই নিবে সেটা যেন শুনে নেয় যে এটা কোন খাবার, এটা জলে গুলে ব্যবহার করবো না গাছের গোড়ায় ডিরেক্ট ব্যবহার করবো, সেটা শুনে সবার আগে গাছের এই ব্যাপারটা করা উচিত। তারপরে পরিমাণটা অবশ্যই যেই দোকান থেকে কিনবে, সেই দোকান থেকে, বা তার যদি আশেপাশে কোনো বাগানই থাকে, বা আর বর্তমানে তো প্রচুর সোশ্যাল মাধ্যম রয়েছে, সেখান থেকেও জেনে নিতে পারে যে পরিমাণটা খুব, সেটা জেনে নিয়ে তারপরে এটাকে নামা উচিত। আর যদি কারোর বাড়িতে জৈব সার থাকে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তাদের এগুলো না ব্যবহার করাই ভালো। আচ্ছা, এই একটা কথা উঠে এলো যে আমাদের শরীরের জন্য রাসায়নিক সার
ক্ষতিকারক। ক্ষতিকারক। তো এবার আমরা যদি অতিরিক্ত ফুল বা বেশি মাত্রায় মানে ফুল ফল পেতে চাই, সেক্ষেত্রে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ব্যবহারকারী হিসেবে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? সতর্কতা বলতে অবশ্যই হাতে গ্লাভস, মুখে মাস্ক, এই দুটো রাখতেই হবে। আচ্ছা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে সারটাই ব্যবহার করবো সেই সারটা যত চেষ্টা করতে হবে আমাদের হাতে বা কোনো কিছুতে টাচ যাতে না হয়, এটি জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনায়াসে হাত দিয়ে তুলছি, গোলাচ্ছি, দিয়ে দিচ্ছি, হয়তো খুব একটা এফেক্ট হচ্ছে না, কিন্তু এটা লং টার্মে 10 বছর বা 20 বছর এটা কন্টিনিউ করার পরে তখন কিন্তু হাতে বা পায়ে ঘা হবে, স্কিন ডিজিজ হবে একটা সময় আসলে, এটা কিন্তু হবেই। সেটা যদি কন্টিনিউ করতে কেউ যদি মনে করে সাপ্তাহিকভাবে করে যাচ্ছে এটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হবে। এবার সাপ্তাহিকভাবে হয়তো সেই একটা গাছ নিয়ে পড়ে আছে, হয়তো চন্দ্রমল্লিকা, আবার সিজন চেঞ্জ হলে অন্য গাছগুলো আসবে, তাদেরও তো একই দিনে খাবার দেবে এমনটা হয় না, কিছু গাছে আগে পড়ে। এবার দেখা যায় ম্যাক্সিমাম হয়তো সপ্তাহে 4 দিন বা 5 দিন সেটাকে তাকে হাত দিয়ে নাড়াচাড়া করতে, সেক্ষেত্রে সমস্যা হবে। তাই এগুলি যাতে যতটা কম করা যায় সেটা একটা ব্যাপার। আর তাছাড়া গাছটা আরও বাড়িয়ে তোলার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে প্রচুর, যেমন প্রচুর পরিমাণে পাওয়া যায় এগ্রোমিন গোল্ড না, মানে মোটামুটি সাগরিকা কোম্পানির পাওয়া যায় মাইক্রোনিউট্রিয়েন্টগুলি, যেগুলি স্প্রে করে, সেগুলোও খুব ক্ষতিকারক। সেগুলো মোটামুটিভাবে আমাদের শরীরে বেশ ভালো স্প্রে। আর রাসায়নিক কীটনাশক যেগুলি সেগুলো তো স্বাভাবিকভাবেই ক্ষতিকারক, পেস্টিসাইড যেগুলি রয়েছে সেগুলি ভীষণ রকমভাবেই ক্ষতিকারক। আর অ্যান্টিফাঙ্গালও তাই। এগুলি যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো। আর এগুলি গাছ বুঝেই ব্যবহার করা উচিত। আমি নিয়মিত গাছে ব্যবহার না করাই ভালো, যখন মনে হচ্ছে যে গাছের সমস্যা হতে পারে তখন ব্যবহার করাই ভালো। আর একজন নতুন বাগানির পক্ষে প্রচুর ফুল পাওয়া এটা একটা লোভ, মানে চট করে একজন বাগানি প্রচুর ফুল সেটা হবে না, সে ধীরে ধীরে করতে করতে অন্তত 10-12 বছর পর যখন চলে আসবে তখন বিষয়টা নিজে রপ্ত করে ফেলবে, তখন অনেক ফুল পাবে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই কীটনাশকের ব্যাপারটা, কি কি কীটনাশক আমরা প্রয়োগ করতে পারি রাসায়নিকভাবে? রাসায়নিকভাবে যদি করা যায় তাহলে সবচেয়ে সস্তা যেটা পাওয়া যায় সুপার কিলার, যেটা সবচেয়ে সস্তা, আমাদের 60 থেকে 70 টাকার মধ্যে পাওয়া যায়, এটাতেই যথেষ্ট। আর তার উপরে চলে যদি কাকা আছে, তারপরে আরও অনেক কনফিডার আছে, প্রচুর দামি দামি আছে। তো এই দামি দামির মধ্যে না গিয়ে নর্মাল কম দামির মধ্যে দিয়ে থাকা উচিত, যে কোনো একজন নতুন বাগানি যদি হয় বা যে কোনো বাগানি কম দামি। কারণ এই সুপার কিলার বা এইগুলো ব্যবহার করলে হয়ে যায়, তারপরে একতারা পাওয়া যায় অন্তত 20 টাকা প্যাকেট, বেশ ভালো কাজ করে। তো এগুলোর মধ্যেই থাকা উচিত। আর অ্যান্টিফাঙ্গাল যদি কেউ ব্যবহার করছে তাহলে ব্লাইটক্স বলবো, টাটা কোম্পানি, একটু দাম বেশি পড়ে ওটা, কিন্তু ওটা কাজ করে। যেমন সাপ আছে, অনেক গাছ আছে, যেমন মাছি গাদা গাছে যদি অ্যান্টিফাঙ্গাল সাপ স্প্রে করে গাছটা মারা যায়। আচ্ছা, এটা কিন্তু একদম চোখে দেখা, মানে অনেকবার আমি ট্রাই করে দেখেছি, এটা মারা যায় গাছটা। কেন মারা যায় জানি না, কিন্তু মারা যায়। কিন্তু ওটার ক্ষেত্রে আবার ব্লাইটক্স ব্যবহার করলে বেশ ভালো কাজ করে। আবার পিটুনিয়া গাছে যখন নিচের দিকে ফাঙ্গাল ধরে তখন যখন সাপ ব্যবহার করে তখন কোনো কাজ হয় না, আবার যদি সেটা ব্লাইটক্স ব্যবহার করা হয় সেটা আবার ভালো কাজ করে। তো এই ব্যাপারগুলো থাকে, তো এগুলো বুঝে একটু ব্যবহার করা উচিত আর কি। আচ্ছা, এটা তো একদিনের অভিজ্ঞতা থেকে, মানে একদিনে সম্ভব নয়, না, এটা ধীরে ধীরে অভিজ্ঞতা থেকে আমাদের রপ্ত করতে হবে। পেস্টিসাইড বিষয়টাই অনেকটা বড় আর কি, অনেক কিছু এর মধ্যে আছে আর কি, যেগুলো আমাদের জন্য যেমন ক্ষতিকারক। আর এগুলো আমার মনে হয় এগুলো নিয়ে আলোচনা না করে এগুলোতে সতর্কতা করাই বেশি ভালো, মানে এগুলো যেন গাছে নাই প্রয়োগ করে। আবার সমস্যা যেটা হয় মিলিবাগের ক্ষেত্রে, মানে প্রচুর পরিমাণে মিলিবাগ অ্যাট্রাক্টেড হয়ে যায়। আর যে কোনো একটা জিনিসের তো একটা এজ আছে, একটা গাছ আমি পুষে রাখছি, গাছটার বয়স কত দেখতে হবে, সেই বয়স অনুযায়ী গাছটা সঠিক গ্রোথ হয়েছে কিনা বুঝতে হবে। যদি গাছটার বয়স অনুযায়ী গ্রোথ না হয় তার স্বাভাবিকভাবে তার ইমিউনিটি পাওয়ারটা খারাপ হবে, গাছের রোগাক্রান্ত হবে, এটা হবে, এটাকে মানতে শিখতে হবে। গাছের নিচের পাতাটা হলুদ হয়ে গেলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, গাছের রেচন প্রক্রিয়া, সেটা গাছ পুরোনো পাতাকে ঝরিয়ে দিবে, এটা আমরা প্রত্যেকেই জানি। সেটাকে ঢুকে যদি আমি আমার পাতাটা কেন হলুদ হয়ে গেল সেটা তারপর এরকম তো অনেকেই শোনা যায় যে হঠাৎ করে বা সিজনালি তো হয় অনেক গাছের যে পাতা ঝরে পড়ে বা একটা সাময়িকভাবে একটা প্রসেসের মধ্যে হয়ে ঝরে পড়ে, তখন আমরা অনেকেই নতুন যারা বা কিছুদিন হলো বাগান করা শুরু করেছে তারা চিন্তিত হয়ে পড়ি, তাহলে কি আমার গাছটা কোনো সমস্যাজনক হয়েছে? এটা হয়, হ্যাঁ, তবে সেটা কোনো সমস্যা না, এটা খুব স্বাভাবিক বিষয়। তো সেটা খুব ইজি, মানে এগুলো নিয়ে ভাবারই কিছু নেই। এবার সেই গাছটাতে আমি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিলাম। অ্যান্টিফাঙ্গালের একটা খারাপ দিক আছে, অ্যান্টিফাঙ্গাল হচ্ছে পুরো একটা ডাস্ট, যেটা জলে গুলে ব্যবহার করা হয়, পাতার মধ্যে যখন পড়ে তখন একটা লেয়ার তৈরি করে, যার ফলস্বরূপ কী হয়, এই লেয়ারটা দীর্ঘ সময় পাতার মধ্যে থাকে, পাতার পত্ররন্ধ্রগুলোকে বন্ধ করে দেয়, পরবর্তীতে সালোক সংশ্লেষের ব্যাঘাত ঘটে, তারপরে গাছটা আস্তে আস্তে পাতাটা পুড়তে শুরু করে।
পরবর্তী দেখা যায় ওই পাতা যখন পুড়তে শুরু করে বা হলুদ হতে শুরু করে তখন আবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা হয়, পরবর্তী গাছটারই মৃত্যু ঘটে। কারণটা কি তখন কেউ খুঁজে পাচ্ছে না। মেন কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল একবার গাছে প্রয়োগ করার অন্তত 3-7 পরে গাছে জল স্প্রে করে বিলকুল পরিষ্কার করে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই করে না, করা হয় না। পরবর্তী দেখা যায় ওই পাতাগুলো হয়তো নিচে গাছ নতুন পাতা বাড়িয়ে উপরে বড় হয়ে গেছে, ওই পাতাগুলো নিচেই রয়ে গেছে, তার মধ্যে স্পট রয়ে গেছে, গাছের পাতাগুলো কিছুদিন পর ব্ল্যাক স্পট হচ্ছে, ঝরে পড়ছে, এই সমস্যাগুলো থেকেই যায় না ধোয়ার জন্য। কত নতুন নতুন কথা, কত নতুন নতুন আলোচনা, ভীষণ ভালো লাগছে। মানে এত কিছু আমরা জানতে পারলাম রাসায়নিক সারের প্রয়োগ এবং তার মানে প্রয়োগ বিধি সম্পর্কে এবং সেটার প্রয়োগের সতর্কতা সম্পর্কে। আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, আর আমাদের ফেসবুকের বাগান বন্ধু গ্রুপটিকে জয়েন করো, ইউটিউবে বাগান বন্ধুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা আর কি কি ধরনের ভিডিও পেতে চাও সেটি কমেন্ট করে জানাও, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো।